হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। আবিরের কথায় নীলা লজ্জা পাওয়ার ভান করে বলে, তুমি কি সত্যি বুঝতে পারছো না আবির? তাহলে শোনো, আমি তোমায় ভালোবাসি আবির। কলেজের প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে যাই আমি। আমার মন প্রাণ আমার অস্তিত্ব জুড়ে শুধু তোমারই বসবাস। প্লিজ আবির, আমায় ফিরিয়ে দিও না। আজকের এই সাজ আমি শুধু তোমার জন্য, আমার আবিরের জন্য সেজেছি। প্লিজ আবির, আমার ভালোবাসা গ্রহণ করো। তুমি আমায় গ্রহণ না করলে যে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। এই তুমি কি বলছো নীলা? এটা হয় না। কোথায় তুমি আর কোথায় আমি? আমি সামান্য একটা রিক্সাওয়ালার ছেলে, আর তুমি এত বড় লোকের একমাত্র মেয়ে। আমার সাথে তোমার কিছুতেই চায় না নীলা, এটা অসম্ভব। আবিরের কথা শুনে চট করে আবিরকে জড়িয়ে ধরে নীলা। নীলার এমন আচরণে অবাক হয়ে যায় আবির। প্লিজ আবির, এভাবে বলো না। তোমার জন্য আমি সব করতে পারি। আমি আমার সব কিছু ছেড়ে তোমার সাথে চলে যাব। দরকার হলে এক বেলা খাবো, তো এক বেলা না খেয়ে থাকবো, তবুও আমি তোমায় চাই আবির। নইলে আমি বাঁচতে পারবো না, তোমায় ছাড়া মরে যাবো আমি। নীলার কথা শুনে আর না করতে পারে না আবির। আবিরও নীলাকে বুকে জড়িয়ে নেয়। তখনও আবির জানতো না তার জন্য নীলা ঠিক কি প্ল্যান করে রেখেছে। এভাবেই কেটে যায় আরো 10 দিন। এই 10 দিনে নীলা পুরোপুরিভাবে আবিরের বিশ্বাস জিতে নেয়। নীলা আবিরকে বলে কলেজের মাঠে সবার সামনে ওকে প্রপোজ করতে। আবিরও ভালোবাসা আর বিশ্বাসের কারণেই রাজি হয়ে যায়। সেদিন ছিল কলেজে নবীনবরণ উৎসব। আবির লাল টুকটুকে একগুচ্ছ গোলাপ হাতে কলেজের সবার সামনে নীলার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর হাঁটু গেড়ে বসে নীলার সামনে সকলের সামনে নীলাকে প্রপোজ করে আবির। আবিরের মনে ছিল অফুরন্ত ভালোবাসা আর বিশ্বাস, কিন্তু আবিরের সেই বিশ্বাস এক নিমিষেই মাটির সাথে মিশিয়ে দেয় নীলা। আবিরের হাত থেকে ফুলগুলো নিয়ে জোরে ছুঁড়ে মারে আবিরের মুখে। তোর সাহস কি করে হয় একজন রিক্সাওয়ালা ছেলে হয়ে আমায়, এই নীলাকে প্রপোজ করার? আমার পায়ের জুতার যে দাম, সে দামও নাই তোর। আর তুই কিনা এসেছিস সেই নীলাকে প্রপোজ করতে? এত বড় বুকের পাটা তোর! নীলার এমন আচরণে আবিরের পায়ের নিচের মাটি যেন সরে যায়। নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না আবির। এসব তুমি কি বলছো নীলা? তোমার কি শরীর খারাপ লাগছে? কি হয়েছে জানো? তুমি এমন করছো কেন? হাউ ডেয়ার ইউ, ইউ ইডিয়েট! তোর সাহস কি করে হয় আমার সাথে তুমি করে কথা বলার আর আমার নাম ধরে ডাকার? তোর চাইতে আমার বাসার চাকর চাকরানিও বেশ বড় লোক, আর তুই কিনা এসেছিস আমায় প্রপোজ করতে? নীলার কথাগুলো বলতে বলতে সেখানে এসে হাজির হয় 4-5 জন পুলিশের লোক। পুলিশকে দেখে নীলা বলে, স্যার, আপনারা এসেছেন। আমি আপনাদের ফোন করেছিলাম। এই যে গেও ছেলেটাকে দেখছেন, এই ছেলেটা আমার দামি গলার হার চুরি করেছে। আপনি কি গ্রেপ্তার করুন। ওর পকেট চেক করলে আপনার হারটা পেয়ে যাবেন। নীলার কথায় যেন মাথায় আকাশ ভেঙে পড়ে আবির। কারণ নীলা যখন আবিরকে বলে কলেজের মাঠে ওকে প্রপোজ করার জন্য, তখন নীলা একটা দামি হার আবিরকে দিয়ে বলে ওটা যেন আবির নিজের কাছে রাখে, কলেজে আসলে নিয়ে নেবে। আবির তখন ভাবতেও পারেনি নীলা ওর সাথে এমনটা করবে। পুলিশের লোকেরা আবিরের পকেট থেকে হারটা পায় আর আবিরকে গ্রেফতার করে নিয়ে যায়। যাওয়ার সময় আবিরের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। বিশ্বাস ভাঙার কষ্টটা যে কতটা বেশি আবির সেটা বুঝতে পারছিল। কিন্তু কলেজের মাঠ জুড়ে তখন পড়েছিল হাসাহাসির রূপ। জেলখানাতে থাকা অবস্থায় নীলা আসে আবিরের কাছে। নীলাকে দেখে আবির ভেবেছিল নীলা হয়তো নিজের ভুল বুঝতে পেরে ওকে ছাড়াতে এসেছে। কিন্তু নীলা সেদিন বলেও আবিরের ওপরে প্রতিশোধ নেওয়ার জন্য বান্ধবীদের সাথে বাজি ধরে আবিরের সাথে প্রেমের অভিনয় করেছে। আবির সেদিন একটা কথাও বলেন নীলাকে, শুধু ঘৃণা ভরা অসহায় চোখে তাকিয়েছিল নীলার দিকে। নীলা চলে যাওয়ার একটু পরেই আবিরের কাছে খবর আসে আবির জেলে থাকার শুনে ওর বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে। আবির প্রায় পাগল হয়ে যায় ওর বাবার মৃত্যুর শোকে। একমাত্র নীলার কারণে ওর বাবার স্বপ্ন পূরণ করতে পারেনি। বাবাকে হারাতে হয়েছিল সেই দিন আবির মনে মনে প্রমিস করে নীলার সব অহংকার ও চুরমার করে দেবে। নীলাকেও একজন প্রকৃত বাঙালি বউ বানাবে। বেলকুনিতে দাঁড়িয়ে অতীতেই সেই কথাগুলো নিয়েই ভাবছিল আবির। আবিরের চোখ দুটো বারবার ভিজে যাচ্ছিল অসম্ভব কষ্টে। ভোর 4:30।
মুখের উপরে ঠান্ডা পানির ঝটকা লাগায় ঘুম ভাঙে নীলার। ঘুম ভাঙতেই লাফিয়ে উঠে বসে নীলা। তারপর চোখ ডলতে ডলতে বলে, হাউ ডিয়ার ইউ স্টুপিড! কি করলে কি এটা? এভাবে আমার মুখে পানি ছুঁড়ে মারার মানে কি? নীলার কথা শুনে গ্লাস হাতে নিয়ে নীলার পাশে বসে বাঁকা হেসে আবির বলল, মনে হচ্ছে কাল রাতের কথাগুলো সব ঘুমের ঘোরে ভুলে গেছো, তাই না নীলা? ওকে, গুড। তুমি চাইলে আমি আবারও মনে করে দিতে পারি। কথাগুলো বলেই হাতে গত রাতে সেই লাঠিটা উঠিয়ে নিল আবির। আবিরের হাতে লাঠি দেখে রাতের কথা সব মনে পড়ে গেল নীলার। ভয়ে নীলা শুকনো ঢোক গিলে বলল, কি করবে তুমি? আমাকে এত রাতে ঘুম থেকে তোলার মানে কি? এত রাত নয়, বরং ভোর বলো। আর আমি তোমায় তুলেছি কারণ তুমি এখন ফ্রেশ হয়ে এসে নামাজ পড়বে। তাই যাও, বিছানা থেকে নেমে কাপড় পাল্টে অজু করে এসে নামাজ পড়ো। আবিরের কথা শুনে নীলা ভ্রু কুঁচকে বলল, নামাজ? কিন্তু আমি তো জীবনে কখনো নামাজ পড়িনি, আর নামাজ পড়তেও জানি না। হ্যাঁ, আমি নামাজ পড়বো না, আমি ঘুমাবো। কথাটা বলেই যেই না শুয়ে পড়তে গেল নীলা, সাথে সাথে আবির নীলার পেছনে একটা বাড়ি মেরে দিল। নীলা চিৎকার করে উঠে নাকি কাঁদতে শুরু করলো। নীলার কান্না দেখে আবির রাগী গলায় বলল, আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো। এর মাঝে তোমাকে বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমে যেতে হবে উজু করার জন্য। তা না হলে এটার বাড়ি একটাও নিচে পড়বে না। আবিরের কথা শুনে ঠোঁট উল্টে ন্যাকা কান্না করতে শুরু করলো নীলা। আবির সেদিকে গুরুত্ব না দিয়ে 1 2 3 গুনতে শুরু করল। সাথে সাথে নীলা লাঠির বাড়ি খাওয়ার ভয়ে খাট থেকে নেমে ওয়াশরুমে দৌড় দিল। নীলার অবস্থা দেখে মুচকি হেসে আবির মনে মনে বলল, তোমাকে আমি ভালো করে ছাড়বো নীলা, কারণ তোমায় আমি ভালোবাসি। তাই তোমাকে একজন ভালো স্ত্রী বানিয়ে ছাড়বো আমি। তার জন্য আমার যা করতে হয় তাই করব আমি। ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে আবির বলল, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, জলদি ফ্রেশ হয়ে বাইরে বের হও। আবিরের কথা শুনে রাগে দাঁত কিরমির করে নীলা মনে মনে বলল, একবার শুধু তোর হাত থেকে মুক্তি পেয়ে নি আবির, তারপর তুই বুঝবি এই নীলা তোর কি করতে পারে। নীলার গায়ে যে তুই হাত দিয়ে আঘাত করেছিস, সেই হাত কুচি কুচি করে যদি না কাটতে পারি, তাহলে আমার নামও নীলা নয়। মনে মনে আমায় বকাবকি বন্ধ হয়ে থাকলে এখন জলদি বের হও নীলা, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে। আবিরের কথা শুনে এতক্ষণে নীলার মনে হলো ও ওয়াশরুমে আসার আগে কোনো ড্রেস নিয়ে আসেনি। এদিকে গায়ে থাকা বিয়ের পোশাকটাও খুলে রেখেছে, শুধু তোয়ালা পরে আছে ও। আবির, আমি ভুল করে কোনো জামা কাপড় না নিয়েই ওয়াশরুমে চলে এসেছি। আর এখন আমি শুধু টাওয়াল পরে আছি। এখন আমি বাইরে বের হবো কি করে? নীলার কথা শুনে আবির তার ব্যাগ থেকে একটা অনেক সুন্দর সুন্নতি পোশাক আর পাজামা ওড়না বের করে এনে ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলল, দরজাটা একটু খোলো, আমি তোমার জন্য পোশাক এনেছি, সেগুলো নিয়ে পরে নাও। ভয় নেই, আমার এখন তোমাকে দেখার মতো মুড নেই, তাই সময় নষ্ট না করে পোশাকটা নাও। আবিরের কথা শুনে না চাওয়া সত্ত্বেও হালকা একটু দরজা খুলল নীলা। তারপর আবিরের হাত থেকে এক ঝটকায় কাপড়গুলো নিয়েই দরজা লাগিয়ে দিল। নীলার এমন করা দেখে মুচকি হাসলো আবির। নীলা কাপড়গুলো ভালো করে দেখে নাক ছিটকে বলল, ছি, কি এগুলো? এই 2 পয়সার পোশাকগুলো কে পরবে? আমি বাবা এসব পরতে পারবো না। আমার জিন্স আর টপস কই? আজ থেকে তুমি এগুলোই পরবে নীলা, একজন মুসলমান মেয়ের এটাই হলো আসল পোশাক। জিন্স টপসের কথা ভুলে যাও। ইম্পসিবল, আমি এগুলো কিছুতেই পরতে পারবো না। আমার জিন্স আর টপসই চাই। ওকে ফাইন, তোমাকে কিছুই পড়তে হবে না। তুমি তাহলে পরেই বাইরে এসো, তারপর কাল রাতে যেটা হয়নি সেটা এখন করব। কাল রাতে যেটা হয়নি মানে? কিসের কথা বলছো আবির? কিসের কথা আবার? কাল রাতে তো আমাদের বাসরাত ছিল, তো কাল রাতে সেটা হয়নি। তাই আমি ভাবছি তুমি যখন ওই কাপড়গুলো পরবেই না, তাহলে তো তোমায় তাওয়ালে পরেই থাকতে হবে, আর তাওয়ালে পরেই বাইরে বের হতে হবে। তাহলে আমিও তোমার সাথে নিজের বাসরটা সেরে নিব, কি বলো? বাইরে থেকে আবিরের কথা শুনেই চোখ বড় বড় করে চিৎকার করে নীলা বলে উঠল, পড়ছি পড়ছি, আমি এক্ষুনি এগুলো পড়ছি। এই তো গুড গার্ল, এখন তাড়াতাড়ি এগুলো পরে উজু করে এসো, নামাজ পড়ে নাও জলদি। আবিরের কথা শুনে নীলা আর কোনো উপায় না পেয়ে আবিরের দেওয়া পোশাকগুলো পরে নিল। তারপর অজু করে বাইরে বেরিয়ে এলো।
নীলাকে এখন দেখতে একদম অন্যরকম লাগছে। ঢিলে ঢালা হলুদ রঙের সুন্নতি পোশাক, সাথে মাথায় সুতি পাতলা ওড়না, একদম ভদ্র ও নেককার মেয়ের মতো সুন্দর লাগছে দেখতে। আবির বেশ কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে থেকে বলে উঠল, এখন যাও, ওইখানে নামাজ রাখা আছে, নামাজ পড়ে নাও। আবিরের হাতে এখনো সেই লাঠিটা আছে, যেটা দেখে নীলা আর কিছু বলার সাহস পেল না। তাই বাধ্য মেয়ের মতো জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে বসল। ছোটবেলায় নীলার মা বেঁচে থাকতে নীলাকে উজু করা আর নামাজ পড়া সব শিখিয়েছিলেন, তাই নামাজ পড়তে খুব একটা অসুবিধা হলো না নীলার। নামাজের মাঝে ঘুমে বারবার ঢুলে ঢুলে পড়তে লাগলো নীলা, কিন্তু পড়ল না। এটা দেখে আবির অন্যদিকে তাকিয়ে হালকা হাসল, তারপর মনে মনেই বলল, আজ তুমি ঘুমের ঘরে আমার মায়ের খাওয়ার ভয়ে অনিচ্ছায় নামাজ পড়লে। খুব তাড়াতাড়ি তোমার জীবনে সেই দিন আসবে, সেদিন তুমি ইচ্ছাকৃত নামাজ পড়বে, তাও আল্লাহর ভয়ে, ইনশাল্লাহ। কথাগুলো আনমনে ভেবেই মিষ্টি করে হাসলো আবির। নীলার নামাজ শেষ হলে নাক ফুলিয়ে যায় নামাজের উপরেই বসে রইল নীলা। নীলাকে বসে থাকতে দেখে আবির বলল, এভাবে বসে না থেকে উঠে নিজের সব জিনিসগুলো গুছিয়ে নাও, তারপর টেবিলে শুকনো খাবার রাখা আছে, সেগুলো খেয়ে নাও। আমাদের বের হতে হবে, বাড়ি যেতে হবে তো। আমি কোথাও যাব না। আমি বাসায় যাব, আমার ড্যাডির কাছে যাব। তোকে আমি পুলিশে দেবো, খুন করবো তোকে আমি। চুপ, একদম চুপ, নাইলে এমন মাইট দিব না যে নিজের নামটাও ভুলে যাবে। প্রস্তুত হয়ে নাও, সামনে তোমাকে নতুন জীবন পার করতে হবে, যে জীবন তোমার জন্য মোটেও ভালো হবে না। আবিরের ধমক খেয়ে চুপসে গেল নীলা, কারণ আবিরের হাতে থাকা লাঠিতে দেখে ভয়ে বারবার ঢোক গিলছিল নীলা। নীলার কথা না বাড়িয়ে চুপচাপ এসে টেবিলে রাখা খাবারের প্যাকেটগুলো খুলল। প্যাকেটের মাঝে রুটি আর আলুর দম দেখে নাক ছিটকে বলে উঠল নীলা, এমা, ছি, এগুলো কি খাবার? আমি এসব খাবো না। আমি বিরিয়ানি বা পিৎজা খাবো। এমন ছোট লোকের খাবার আমার বাসার দারোয়ানও খায় না। চুপ, আর একটা বাজে কথা বলবে তো তোমায় না খেয়েই থাকতে হবে সারাদিন। পৃথিবীতে কত শত মানুষ আছে যারা এক টুকরো রুটির জন্য সবসময় চেয়ে থাকে, হাহাকার করে, কিন্তু তাদের কপালে সেটাও জোটে না। ভালোই ভালোই এগুলো খেয়ে নাও, নাইলে সারাদিন না খেয়েই রাখবো। আবিরের কথা শুনে নীলার ঠোঁট উল্টে রাগী গলায় বলল, আমি না খেয়ে থাকবো, তবু এই ছোট লোকদের খাবারগুলো আমি খাবো না। নীলার কথা শুনে আবিরের রাগ হলেও নিজেকে শান্ত রেখে বাঁকা হেসে বলল, ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে মাই ডিয়ার ওয়াইফ, তাহলে তুমি রেডি হয়ে নাও, আমি ততক্ষণে খাবারটা খেয়ে নেই। কথাটা বলেই নীলাকে পাশ কাটিয়ে রুটি আর আলুর দমগুলো নিয়ে খেতে শুরু করলো আবির। নীলা আবিরের দিকে তাকিয়ে নাক ছিটকে মনে মনেই বলল, ছোট লোক একটা। তারপর সেখান থেকে সরে অন্যদিকে ঘুরে বসলো। আবির সেদিকে খেয়াল না দিয়ে নিজের মতোই খেতে বসলো। খাওয়া শেষ করে বড় একটা ঢেকুর তুললো আবির, তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলল, এই রে, দেখতে দেখতে সকাল 8:30 বেজে গেছে। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে তো দুপুর হয়ে যাবে। কথাটা বলেই ব্যাগের কাছে এগিয়ে গেল আবির। তারপর ব্যাগ থেকে একটা কালো ঢিলেঢালা বোরখা বের করে নীলার সামনে এনে বলল, এই নাও নীলা, তাড়াতাড়ি এটা পরে নাও, আমাদের এখনই গ্রামের উদ্দেশ্যে রওনা হতে হবে। আবিরের কথা শুনে দু আঙ্গুল দিয়ে বোরখাটা ধরে নীলার নাক মুখ কুঁচকে বলল, কি এটা? কি এটা মানে কি নীলা? তুমি একজন মুসলমানের মেয়ে হয়ে বোরকা ছিল না? এটা বোরকা, যেটা তুমি এখন থেকে পরবে। হোয়াট আর ইউ ক্রেজি আবির? আমি নীলা কিনা এমন একটা কালো আলখাল্লা বোরখা পরবো? অসম্ভব আবির, আমি এটা কিছুতেই পরতে পারবো না। কিন্তু পড়তে তো তোমাকেই হবেই নীলা, আর এটা শুধু আজ নয়, বরং সব সময় বাইরে যাওয়ার সময় পড়তে হবে তোমায়। কারণ আমি চাই না আমার একমাত্র আতরের বইয়ের সৌন্দর্য আমি ছাড়া অন্য কেউ দেখুক। তাই বেশি কথা না বলে দ্রুত এটা পরে রেডি হয়ে নাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কিছুতেই না, আমি মরে গেলেও এই আলখাল্লাটা পরবো না। কিছুতেই না, মানে কিছুতেই না। এতটুকু বলেই বোরখাটা দূরে ছুঁড়ে ফেলল নীলা। সাথে সাথে নীলার গালে থাপ্পড় বসিয়ে দিল আবির। আবিরের থাপ্পড় খেয়ে বিছানায় মুখ থুবড়ে পড়ল নীলা। তখনই নীলার হাত ধরে টেনে তুলে আবির বলল, ভালোই ভালোই কথা বললে তোর গায়ে লাগে না তাই না? তোর সাহস কি করে হয় বোরকাটা ছুঁড়ে ফেলার? তুই জানিস না পর্দা মুসলিম নারীদের জন্য ফরজ করা হয়েছে?
আর তুই কি না সেই পর্দা করার বস্তুকে ছুঁড়ে ফেলছিস? আজকের পর কখনো বোরকার সাথে এমন অবমাননা করলে তুই ভাবতেও পারবি না আমি তোর কি হাল করব। পর বলছি, এটা জলদি করে পড়ে নে। একবার শুধু এই বাসা থেকে বের হয়ে নি, তারপর তোকে কি করে শায়েস্তা করতে হয় আমি দেখে নিব আবির। তোকে যদি আমি গণপিটনি খাইয়ে না মারতে পারি তাহলে আমার নামও নীলা নয়। মনে মনে কথাগুলো ভাবতেই আবির নীলার দিকে তাকিয়ে বলে উঠল, তোমার সে আশায় বাড়ি মাই সুইট হার্ট। তুমি ভুল করেও ভেবো না যে এ বাসা থেকে বেরিয়ে তুমি কোনো সিন ক্রিয়েট করবে। তাহলে তোমার জন্য ব্যাপারটা একটুও ভালো হবে না। কারণ তুমি এখন যে ড্রেসটা পরে আছো বোরকার নিচে, সেই ড্রেসটার ভিতরে চেনের ভিতরে 2টা তেলাপোকা আর 6-7টা চাইল্লা ভরে রাখা আছে। তুমি যদি রাস্তায় একটু বাড়াবাড়ি করার চেষ্টা করো তাহলে আমি এই ছোট্ট রিমোটটা টিপে দেব, আর সেগুলো চেন খুলে বেরিয়ে তোমার সারা শরীরে দৌড় বেড়াবে। আবিরের কথা শুনে ভয়ে জোরে একটা চিল্লানি দিল নীলা। নীলার চিল্লানি থামানোর জন্য আবির হঠাৎ করে নীলার ঠোঁটে ঠোঁট বসালো। তারপর নীলা কিছুক্ষণ শব্দ করে শান্ত হলে নীলাকে ছেড়ে দিয়ে আবির বাঁকা হেসে বলল, আগে বললেই হতো যে তুমি এখন বরের আদর খেতে চাও। শুধু শুধু এমন চিল্লানোর কি ছিল? আবিরের কথা শুনে নীলার শরীর যেন রাগে দুঃখে জ্বলে যাচ্ছে। নীলা বুঝতে পেরেছে আবিরের কথা শোনা ছাড়া ওর আর কোনো উপায় নেই। তাই নীলা আর কিছু না বলে রাগের সাপের মতো ফোঁসফোঁস করতে করতে আবিরের সাথেই রওনা হলো। বাসা থেকে বের হতেই বাসার সামনে একটা সিএনজি দাঁড়ানো দেখতে পেল নীলা। আবির নীলার হাত ধরে নিয়ে গিয়ে সিএনজিতে বসিয়ে দিল আর নীলার পাশে নিজেও বসলো। সিএনজি চালক আবিরের দিকে তাকিয়ে বলল, কিরে আবির, ভাবির মুখটা একটু দেখতেই দিবি না? এভাবে পদ্মা করে নিয়ে যাচ্ছিস যে, নিজের বন্ধুর কাছেও বউকে লোকাবি? লোকটির কথা শুনে আবির নীলার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, কি করবো বলো, আমার বউটা না অনেক পর্দাশীল ও নেককার, তাই স্বামী ছাড়া নিজের সৌন্দর্য আর কারো কাছে প্রকাশ করতে চায় না। তুই চল তো, দেরি হয়ে যাচ্ছে। আবিরের কথা শুনে রাগে ফোঁসফোঁস করতে করতে নীলা কিছু বলবে আর তখনই আবির হাতের রিমোটটি নীলাকে দেখাল। সাথে সাথে ভয়ে চুপসে গেল নীলা আর চুপচাপ স্থির হয়ে বসে রইল। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর গ্রামে এসে পৌঁছালো আবির নীলাকে নিয়ে। সিএনজি থেকে নেমে সিএনজি চালককে চলে যেতে বলল আবির। তারপর নীলার হাত ধরে নিয়ে হাঁটতে শুরু করলো। নীলার যেন নিজেকে বন্দি পাখি মনে হচ্ছে, ভয়ে কিছু বলতে পারছে না, কারণ আবির বারবার নীলাকে ওই রিমোট টেপার হুমকি দিচ্ছে। এদিকে গরমে ঘেমে একাকার অবস্থা নীলা। একটুখানি পথ হেঁটেই ধপ করে নিচে বসে পড়ল নীলা। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, আমি আর হাঁটতে পারবো না, আমার পা পিছলে গেছে। ও মা গো! নীলাকে বসতে দেখে আবির হাঁটু গেড়ে বসে নরম গলায় বলল, সরি সোনা, খুব কষ্ট হচ্ছে তাই না? কিন্তু কি করব বলো, এটা তো গ্রাম, এখানে তো তোমায় আমি বলেও নিতে পারবো না, লোকে খারাপ ভাববে। তাই আর একটু কষ্ট করে হাঁটো, আমরা প্রায় এসে গেছি। আবিরের কথা গায়ে কাটার মতো বিচ্ছে নীলার, কিন্তু ভয় কিছু বলতে পারছে না। এদিকে দুপুরও গড়িয়ে যাচ্ছে, প্রচন্ড রোদ উঠছে। আবির নীলার হাত ধরে আবারও হাঁটতে শুরু করলো। কিছুক্ষণের মাঝেই একটি নিরিবিলি জায়গায় একটা বাড়ির সামনে গিয়ে পৌঁছালো। বাড়িটির আশেপাশে কোনো বাড়ি নেই, আছে বেশ দূরে দূরে। বাড়িটা টিনের তৈরি হলেও অসম্ভব সুন্দর ও বড় বাড়ি। গেটের তালাটা খুলে নীলাকে নিয়ে ভেতরে গেল আবির। তারপর ভেতর থেকে গেটের তালা আটকে দিল। রঙিন টিন দিয়ে বাংলা করে তোলা 4 রুমের বিশিষ্ট ঘর। বাড়িটির ডুয়া মেঝে প্লাস্টার করা। ঘর থেকে বেরিয়ে ডান পাশে রয়েছে রান্নাঘর আর বাম পাশে বাথরুম ও টয়লেট। বাড়ির উঠোনটা অনেক বড়। উঠোনের এক পাশে বড় বড় 2টি ছাউনিতলার খাঁচা, সেগুলো খালি, হয়তো হাঁস মুরগির খাঁচাগুলো। উঠোনের আরেকটি পাশে অনেকগুলো ফুল ও পাতাবাহার গাছ লাগানো। বাড়ির পেছনে নানা রকমের ফলমূল ও সবজির বাগান, সাথে বড় একটা পুকুর। পুকুরে হয়তো মাছও আছে। গেটে তালা দিয়ে নীলার দিকে তাকিয়ে আবির নিজের হাতের রিমোটটা তুলে ধরে তাতে টিপ দিয়ে বলল, এই নাও সুইটহার্ট, আমি রিমোটটি টিপে দিয়েছি। আবিরের বলতে দেরি,
কিন্তু নীলার চিৎকার করে নিজের বোরখা খুলে ছুটোছুটি করতে দেরি হলো না। নীলা চিৎকার করতে করতে নিজের বোরখা খুলে ছুঁড়ে ফিরে জামা খোলার জন্য পাগল হয়ে গেল। ওর যেন কোনো হুঁশই নেই ভয়। আবির হাসতে হাসতে গিয়ে নীলাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, শান্ত হও নীলা, শান্ত হও। এই জামার মাঝে কিছু নেই। আমি তোমায় এমনই ভয় দেখিয়েছি। শান্ত হও। আবির, তুই কাল থেকে আমার সাথে যে অন্যায়গুলো করে চলেছিস তার শাস্তি তুই পাবি। আমি তোকে ছাড়বো না। আর একটু হলে আমি সত্যি হার্ট অ্যাটাক করে মারা যেতাম। তুই কেন করলি আমার সাথে এমন? আমি ড্যাডির কাছে যাবো, থাকবো না তোর সাথে এক মুহূর্ত না।